ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ফ্রি এডুকেশন। আগের ভিডিওতে আমরা জেনেছি মগধ মহাজন পদে শাসনকারী হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ এবং নন্দ বংশ সম্পর্কে। আর আজকের ভিডিওতে আমরা জানব মৌর্য বংশ সম্পর্কে। চন্দ্রগুপ্ত মৌর্য নন্দবংশীয় সম্রাট ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধে মৌর্য বংশ প্রতিষ্ঠা করেন। পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মাতা মুরার সন্তান। তার মাতা মুরার নাম অনুসারেই এই বংশের নাম হয় মৌর্য বংশ। চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে গুরু কৌটিল্যের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে এই কৌটিল্যই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী হন। চন্দ্রগুপ্ত মৌর্য 322 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন এবং রাজধানী পাটলিপুত্র থেকেই তিনি শাসনকার্য চালাতেন। চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমে পাঞ্জাব রাজ্য জয় করেছিলেন। মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালেই সিকান্দারের সেনাপতি সেলুকাস নিকেটর 305 খ্রিস্টপূর্বাব্দে মগধ আক্রমণ করে। এই যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য বিজয়ী হন এবং উভয় পক্ষের মধ্যে একটি মিত্রতাপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসের কন্যা হেলেনাকে বিবাহ করেন এবং যৌতুক হিসাবে 4 অঞ্চল তথা এরিয়া, আরাকোসিয়া, জেড্রোসিয়া ও পেরিসপেনিয়া লাভ করেন এবং চন্দ্রগুপ্ত মৌর্য সেলুকাসকে 500 হাতি উপহার হিসাবে দিয়েছিলেন। সেলুকাস নিকেটর চন্দ্রগুপ্তের রাজদরবারে মেগাস্থিনিস নামক রাজদূতকে পাঠিয়েছিলেন, যিনি পরবর্তীকালে ইন্ডিকা নামক গ্রন্থটি রচনা করেছিলেন। এই গ্রন্থ থেকে মৌর্য বংশের পরিচয় পাওয়া যায়। বাংলাদেশের মহাস্থান অভিলেখ থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের বাংলা অভিযান সম্পর্কে জানা যায়। উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় প্রাপ্ত সাহাগড় তাম্র অভিলেখে চন্দ্রগুপ্তের শাসনকালে সৃষ্ট ভয়াবহ দুর্ভিক্ষের কথা জানা যায়। তামিল সাহিত্য ও অশোকের শিলালিপি থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের দক্ষিণ অভিযান সম্পর্কে জানা যায়। গুজরাটে অবস্থিত রুদ্রদমনের জুনাগড় অভিলেখ থেকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য গুজরাটের সুদর্শন ঝিলটি নির্মাণ করেছিলেন। মুদ্রা রাক্ষস গ্রন্থে চন্দ্রগুপ্তকে বৃষল বা কুলহীন বলা হয়েছে। চন্দ্রগুপ্ত মৌর্যকে জাস্টিন তার পুস্তকে সেন্ডকোটাস নামে উল্লেখ করেছেন। চন্দ্রগুপ্ত মৌর্য জৈন ভিক্ষু ভদ্রবাহু দ্বারা প্রভাবিত হয়ে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং কর্ণাটকের শ্রবণবেলগলায় স্বেচ্ছামৃত্যু গ্রহণ করেছিলেন। বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য ও দুর্ধরার পুত্র বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্যের উত্তরাধিকারী হিসেবে বিন্দুসার মৌর্য সিংহাসনে বসেছিলেন। সিরিয়ার সম্রাট অ্যান্টিওকাস বিন্দুসারের রাজদরবারে ডাইমেকাস নামক এক রাজদূতকে প্রেরণ করেছিলেন। বিন্দুসার সিরিয়ার সম্রাটকে ডুমুর, মিষ্টি মদ ও একজন দার্শনিক পাঠাতে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু সিরিয়ার সম্রাট ডুমুর ও মিষ্টি মদ পাঠালেও দার্শনিক পাঠাতে অস্বীকার করেছিলেন। বিন্দুসারের রাজদরবারে মিশরের রাজা ফিলাডেলফাস ডাইনোসিয়াস নামক এক রাজদূতকে প্রেরণ করেছিলেন। বিন্দুসারের শাসনকালে তক্ষশিলায় চরম বিদ্রোহ শুরু হলে বিন্দুসারের পুত্র অশোক এই বিদ্রোহ দমন করেছিলেন। বিন্দুসারকে জৈন গ্রন্থে সিংহসেন ও বায়ুপুরাণে ভদ্রসার বলা হয়েছে। বিন্দুসারের অন্য একটি নাম হল অমৃতাঘাত, যার অর্থ শত্রু নিধনকারী। অশোক মৌর্য সম্রাট বিন্দুসারের উত্তরাধিকারী হিসাবে অশোক মৌর্য সাম্রাজ্যের রাজা হন। অশোক 304 খ্রিস্টপূর্বাব্দে মগধের রাজধানী পাটলিপুত্রে জন্মগ্রহণ করেন। অশোকের মাতা ছিল শুভদাঙ্গী ও পিতা ছিল বিন্দুসার। বৌদ্ধ গ্রন্থ অনুসারে অশোক তার 99 জন ভাইকে হত্যা করে সিংহাসন লাভ করেছিলেন,
তাই অশোককে চণ্ডাশোক বলা হয়। অশোক 273 খ্রিস্টপূর্বাব্দে সিংহাসনে বসেন, কিন্তু গৃহযুদ্ধের কারণে সিংহাসন লাভের 4 বছর বাদ অর্থাৎ 269 খ্রিস্টপূর্বাব্দে অশোকের রাজ্যাভিষেক ঘটে। অশোকের এই সিংহাসন লাভে প্রধান সহায়ক ছিলেন মন্ত্রী রাধাগুপ্ত। রাজ্যাভিষেকের 8ম বছরে অর্থাৎ 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক কলিঙ্গ আক্রমণ করেছিল। এই যুদ্ধে কলিঙ্গ রাজা নন্দরাজের পরাজয় ঘটেছিল। এই যুদ্ধের ভয়াবহ নরসংহার দেখে অশোকের হৃদয়ের পরিবর্তন ঘটে এবং পত্নী কারুবাকের নির্দেশে অশোক অস্ত্র ত্যাগ করেন। অশোক ভেরিঘোষের নীতি ত্যাগ করে ধম্মঘোষের নীতি গ্রহণ করেন। অশোক তার ভাইপো নিগ্রোদের উপদেশে বৌদ্ধ ধর্মের গুরু উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। অশোক নিজে বৌদ্ধ ধর্ম গ্রহণ করলেও প্রজাদের কোনো ধর্ম গ্রহণ করতে বাধ্য করেনি। বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পর অশোক ধম্মযাত্রা শুরু করে। প্রথমে তিনি যান বোধগয়ায়। রাজ্য অভিষেকের 20তম বছরে তিনি লুম্বিনীতে যান এবং লুম্বিনীকে তিনি করমুক্ত প্রদেশ হিসাবে ঘোষণা করেন। অশোক তার পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রাকে ধর্মপ্রচারের জন্য শ্রীলঙ্কায় প্রেরণ করেছিলেন। অশোকের শাসনকালেই তৃতীয় বৌদ্ধ সংগীতি পাটলিপুত্রে আয়োজন করা হয়েছিল। অশোক আজীবক সম্প্রদায়ের জন্য গয়ায় উপস্থিত বরাবর পাহাড়ের 4টি গুহা দান করেছিলেন। এই গুহাগুলি ছিল সুদামা, কর্ণ, চৌপাড় ও বিশ্বঝোপড়ি। এর থেকে প্রমাণ হয় যে অশোক সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করতেন। কলহনের পুস্তক রাজতরঙ্গিনী থেকে জানা যায় কাশ্মীর মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। অসম রাজ্য থেকে অশোকের কোনো শিলালেখ পাওয়া যায়নি। এর থেকে প্রমাণ হয় যে অসম মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল না। বৌদ্ধ ধর্ম গ্রহণের মাধ্যমে অশোক চণ্ডাশোক থেকে ধর্মাশোকে পরিণত হয়েছিল। এবার আমরা দেখব অশোকের অভিলেখ বা শিলালিপিগুলি সম্পর্কে। অশোক তার উপদেশগুলি অভিলেখের মাধ্যমে তার সাম্রাজ্যে ছড়িয়ে দিতেন। রাজা ডেরিয়াসের কাছ থেকে প্রভাবিত হয়ে অশোক অভিলেখ লেখা শুরু করেন। 1837 খ্রিস্টাব্দে জেমস প্রিন্স সর্বপ্রথম অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। অশোকের অভিলেখগুলি মূলত 4টি লিপিতে লেখা হতো। প্রথমটি হল ব্রাহ্মী লিপি। ভারতের যাবতীয় অভিলেখ ব্রাহ্মী লিপিতে লেখা। এই লিপি মূলত বাম দিক থেকে ডান দিকে লেখা হতো। দ্বিতীয় লিপিটি হল খরষ্ট লিপি। এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এই লিপিতে লেখা অভিলেখগুলি পাকিস্তানের উত্তর পশ্চিমে পাওয়া গেছে। তৃতীয় লিপিটি হল আরমাইক লিপি। এই লিপি আফগানিস্তানে পাওয়া গেছে। চতুর্থ লিপিটি হল গ্রিক লিপি। এই লিপিটি আফগানিস্তানের উত্তরে পাওয়া গেছে। অশোক তার লিপিগুলিতে প্রাকৃত ভাষা ব্যবহার করতেন। অশোকের অভিলেখগুলি মূলত 3 ভাগে ভাগ করা যায়, যথা শিলালিপি, স্তম্ভলিপি ও গুহালিপি। অশোকের মোট 14টি শিলালিপি রয়েছে। এই শিলালিপিগুলিতে অশোক তার অনুশাসন ও নিয়ম শৃঙ্খলা উল্লেখ করেছেন। প্রথম শিলালেখে পশু হত্যা নিষিদ্ধ করা হয়েছে। দ্বিতীয় শিলালেখে পশু চিকিৎসার কথা উল্লেখ রয়েছে এবং এই অভিলেখে দক্ষিণ ভারতীয় রাজ্যগুলির চর্চা রয়েছে, কিন্তু এই অভিলেখে দক্ষিণ ভারতের চোল বংশের কোনো চর্চা নেই। তৃতীয় শিলালেখে ধর্মপ্রচার সম্পর্কিত 3 রাজ্য অধিকারীর কথা উল্লেখ রয়েছে। এই অধিকারীগুলি হল রাজুক, উত্তক ও প্রদেশক। চতুর্থ শিলালেখে অশোকের ভেরিঘোষ থেকে ধম্মঘোষ নীতি গ্রহণের কথা উল্লেখ রয়েছে। পঞ্চম শিলালেখে ধম্ম মহামাত্য নামক রাজ্য অধিকারী চর্চা রয়েছে, যাদের কাজ বৌদ্ধ ধর্ম প্রচার করা। ষষ্ঠ শিলালেখে উল্লেখ রয়েছে
রাজ্য অধিকারী জনকল্যাণ সম্পর্কিত বিষয়ে যখন খুশি রাজার সাথে সাক্ষাৎ করতে পারবে। সপ্তম শিলালেখটি হল বৃহত্তম শিলালেখ, যাতে সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার নীতি উল্লেখ রয়েছে। অষ্টম শিলালেখে অশোকের ধম্মযাত্রা চর্চা রয়েছে। নবম শিলালেখে ছোটোখাটো উৎসবে নিষেধাজ্ঞা জারি করেছেন। দশম শিলালেখে ধর্মের গুরুত্ব সম্পর্কে চর্চা রয়েছে এবং এতে উল্লেখ রয়েছে রাজা সর্বদা জনকল্যাণে নিয়োজিত থাকবে। একাদশ শিলালেখে ধম্মনীতির উল্লেখ রয়েছে এবং এতে তিনি দাসীদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন। দ্বাদশ শিলালেখে মহিলাদের কল্যাণের জন্য মহিলা মহামাত্য নামক কর্মচারী নিযুক্তির কথা উল্লেখ করেছেন। ত্রয়োদশ শিলালেখে কলিঙ্গ যুদ্ধ ও অশোকের হৃদয় পরিবর্তন সম্পর্কে চর্চা রয়েছে। চতুর্দশ শিলালেখে শিলালেখগুলির উদ্দেশ্য সম্পর্কে উল্লেখ রয়েছে। এবার আমরা জানব অশোকের প্রধান 7টি স্তম্ভলিপি সম্পর্কে। রুমানদেহি স্তম্ভলিপি। নেপালের লুম্বিনীতে অবস্থিত এই স্তম্ভলিপিটি অশোকের সবচেয়ে ক্ষুদ্রতম অভিলেখ, যাতে আর্থিক বিষয়ে চর্চা রয়েছে। এই অভিলেখে লুম্বিনীর ট্যাক্স ছাড়ের চর্চা রয়েছে। দ্বিতীয় স্তম্ভলিপিটি হল কৌশাম্বী স্তম্ভলিপি, যেটি উত্তরপ্রদেশের এলাহাবাদে অবস্থিত। এই স্তম্ভলিপিতে রানী কারুবাকির চর্চা রয়েছে, তাই একে রানীর অভিলেখও বলা হয়। এই স্তম্ভটি জাহাঙ্গীর মূল স্থান থেকে এলাহাবাদে নিয়ে এসেছেন। তৃতীয় স্তম্ভলিপিটি হল টোপরা স্তম্ভলিপি। এই স্তম্ভলিপিটি ফিরোজ শাহ তুগলক হরিয়ানা থেকে দিল্লিতে স্থানান্তর করেন। চতুর্থ স্তম্ভলিপিটি হল মেরুট স্তম্ভলিপি। এই স্তম্ভলিপিটি ফিরোজ শাহ তুগলক উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তর করেছিলেন। পঞ্চম স্তম্ভলিপিটি হল রামপুরবা স্তম্ভলিপি। এই স্তম্ভলিপিটিতে একটি ষাঁড়ের মূর্তি রয়েছে। এই লিপিটি অবস্থিত বিহারের চম্পারণে। ষষ্ঠ স্তম্ভলিপিটি হল লোরিয়া নন্দনগড় স্তম্ভলিপি। এটি বিহারের চম্পারণে অবস্থিত। এই স্তম্ভটিতে একটি সিংহের মূর্তি রয়েছে। সপ্তম স্তম্ভলিপিটি হল লোরিয়া অরিরাজ স্তম্ভলিপি। এই লিপিটিও বিহারের চম্পারণে অবস্থিত। অন্য দুটি গৌণ অভিলেখ হল সারেকোনা ও কলিঙ্গ অভিলেখ। সারেকোনা অভিলেখটি আফগানিস্তানে অবস্থিত। এটি হল গ্রিক ও আরমাইট ভাষায় লেখা একটি দুইভাষী অভিলেখ। কলিঙ্গ অভিলেখে অশোক নিজেকে মাতা ও সমস্ত প্রজা তার সন্তান হিসেবে উল্লেখ করেছেন। পাটালিপুত্র হল একমাত্র স্থান যেখানে অশোকের কোনো অভিলেখ পাওয়া যায়নি। এবারে আমরা জানব কোন অভিলেখে অশোকের কী নাম রয়েছে। কর্ণাটকের মাস্কি লিপিতে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী হিসাবে উল্লেখ করেছেন। মধ্যপ্রদেশের গুর্জর অভিলেখে অশোক নিজেকে দেবনাম প্রিয় প্রিয়দর্শী অশোক হিসাবে উল্লেখ করেছেন। রাজস্থানের ভাবরু অভিলেখে অশোক নিজেকে মগধ সম্রাট দেবনাম প্রিয় হিসাবে উল্লেখ করেছেন। কর্ণাটকের উদয়গলান ও নিত্তুর অভিলেখে সম্রাট অশোক এই নামটির উল্লেখ রয়েছে। অশোকের অধিকাংশ অভিলেখে অশোক তার নাম দেবনাম প্রিয়দর্শী লিখেছেন, যার অর্থ দেবতাদের প্রিয়। এবার আমরা জানব মৌর্য সাম্রাজ্যের অর্থসামাজিক ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে। অর্থব্যবস্থা। এই সময় সরকারি ভূমিকে সীতা ও ব্যক্তিগত ভূমিকে ভাগ বলা হতো। এই সময় ভূমিকর, রজ্জু ও ধার্মিক কর বলির প্রচলন ছিল। এই সময় রূপোর মুদ্রা, কর্ষপণা, তামার মুদ্রা, মাস্ক ও সোনার মুদ্রা নিষ্কর প্রচলন ছিল। এই মুদ্রা পর্যবেক্ষণের জন্য রূপাদর্শক নামক অধিকারী নিযুক্ত ছিল। এই সময় বণিক গোষ্ঠীর প্রধানকে স্বার্থবাহ বলা হতো। এই সময় বছরের প্রথম মাস ছিল আষাঢ় বা জুলাই মাস। সামাজিক ব্যবস্থা। এই সময় সমাজে দাসপ্রথার প্রচলন ছিল। অশোক আজীবক সম্প্রদায়কে
বরাবর পাহাড়ে 4টি গুহা দান করেছিলেন। এর থেকে প্রমাণ হয় যে অশোক সকল ধর্মের প্রতি শ্রদ্ধার মনোভাব রাখে। অশোক তার শাসনকালে পশু হত্যা ও ছোটোখাটো অনুষ্ঠানে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। প্রশাসনিক ব্যবস্থা। এই সময় মুদ্রা বা ট্যাক্সাল বিভাগের অধ্যক্ষকে লক্ষণাধ্যক্ষ বলা হতো এবং কর বিভাগের প্রধানকে সমাহর্তা বলা হতো। এই সময় ধর্মস্থয়ী ও কণ্টকশোধক নামক 2 ধরনের বিচার বিভাগের প্রচলন ছিল। এই সময় বিচারককে রাজুক বলা হতো এবং গুপ্তচরকে বলা হতো গুড় পুরুষ। এই সময় সঞ্চার ও সংস্থান নামক 2 ধরনের গুপ্তচর ছিলেন। স্থাপত্য ও ভাস্কর্য। অশোক মধ্যপ্রদেশে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন, যা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। অশোক উত্তরপ্রদেশের সরনাথে অশোক স্তম্ভ নির্মাণ করেছিলেন। এই স্তম্ভে পাথরের তৈরি 4টি সিংহের মূর্তি রয়েছে। এখান থেকেই 24টি স্তম্ভযুক্ত অশোক চক্রটি নেওয়া হয়েছে। মৌর্য শাসনকালে নির্মিত যক্ষ ও যক্ষিণীর মূর্তিটি বিহারের পাটনায় অবস্থিত। অশোক গয়ার বরাবর পাহাড়ে একাধিক গুহা নির্মাণ করেছিলেন। অশোকের পরবর্তী মৌর্য সম্রাট হিসাবে দশরথ, সম্প্রতি, দেববর্মন প্রমুখ ব্যক্তিরা সিংহাসন লাভ করে, কিন্তু সকলেই ছিল অযোগ্য। মৌর্য বংশের শেষ সম্রাট বৃহদ্রথকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করে।